সাথীরা জাকির জেসি, একাধারে ক্রিকেটার, উপস্থাপক, ধারাভাষ্যকার। গেল ক্রিকেট বিশ্বকাপে স্টার স্পোর্টসে বাংলা ধারাভাষ্য দিয়ে দেশের প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ধারাভাষ্যকার হিসেবেই যাত্রা শুরু তার। জেসির ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ছোটবেলার। সেই 97-এ বাংলাদেশ ক্রিকেট দল যখন আইসিসি ট্রফি খেলতে মালয়েশিয়ায়, জেসি তখন মাত্র ক্লাস 3-র ছাত্রী। আর ওই সময়ই মোহাম্মদ রফিকের ভক্ত বনে যান। এরপর নিজে ক্রিকেটার হয়েই আইডল রফিকের 77 নম্বর জার্সি জড়িয়েছেন গায়ে। ভালো ছাত্রী হওয়ায় মা বাবা চেয়েছিলেন ক্যাডেট কলেজে পড়াতে, কিন্তু জেসির প্রতিজ্ঞা ক্রিকেটারই হব। পরিবারের বিরুদ্ধে গিয়ে 2001 সালে ভর্তি হন বিকেএসপিতে। কিন্তু সেই সময়টায় বিকেএসপিতে মেয়েদের ক্রিকেট না থাকায় নাম লেখান শুটিংয়ে। সাফল্য আসে সেখানে। তবে জেসির ছোটবেলার স্বপ্ন বাস্তব রূপ নেয় 2007 সালে জাতীয় দলে নাম লেখানোর মাধ্যমে। খেলেছেন 2013 সাল পর্যন্ত, হয়েছিলেন দলের সহ অধিনায়কও। অনেক পরিচয় থাকলেও জেসির কাছে নিজের প্রথম পরিচয় ক্রিকেটার। এই পরিচয় নিয়েই থাকতে চান সারা জীবন। আজকের কথোপকথনে দারুণ প্রতিভাধর এই তারকার এগিয়ে চলার গল্প। আমি যখন কমেন্ট্রিটা বাংলাদেশে শুরু করি, এটা ছিল 2014-এ একরকম জোর করে আমাকে আসলে কমেন্ট্রিটা শুরু করা। তো আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম ম্যাচটা কমেন্ট্রি করতে যাই 2014-এ, আমি কিছু বলতে পারছিলাম না, 1 লাইন 2 লাইন বলছিলাম, কারণ কমেন্ট্রি খুব সহজ ব্যাপার না। মানে নর্মালি কথা বলা এবং কমেন্ট্রির মধ্যে পার্থক্য রয়েছে, কারণ মাঠে একজন খেলছে, বলার সাথে সাথে একটা বলে তো অনেক কিছু হতে পারে, সেটার সাথে মিলিয়ে কথা বলা খুবই ডিফিকাল্ট। তো আমি একদিন কমেন্ট্রি করে আমি চলে এসেছি, আবার কমেন্ট্রি করিনি। আবার দেখা গেল যে 2 মাস পর আবার ডেকে নিয়ে গেল আমাকে। রেডিও ভূমিতে আসলে শুরুটা হয়েছিল, বলো যে কমেন্ট্রি করো। তো সেই সময়টা আমাদের খেলা অনেক দিন ছিল না। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, কমেন্ট্রিটা শুরু করি। তো তারপর করতে ধীরে ধীরে কমেন্ট্রি প্রেমে পড়ে গেলাম। তখন মনে হলো যে না ঠিক আছে, যখন খেলা নেই, লম্বা সময় আমরা কাজ করছি, কমেন্ট্রি করছি। কমেন্ট্রি করার সবথেকে আমার কাছে ভালো যেটা লাগে যে খেলা শেখা যায়। তো যে আমরা নর্মালি যখন খেলা দেখি এত মনোযোগ দিয়ে হয়তো বা দেখি না কত রান হচ্ছে কী হচ্ছে, বাট কমেন্ট্রি যখন করি প্রত্যেকটা বল দেখছি যে কি করা উচিত ছিল, কি করছে না করছে। তো এটা আমার খেলাতে খুব বেশি হেল্প করে। আমি এমনও দেখেছি যে লম্বা সময় কমেন্ট্রি করলাম, সেখান থেকে খেলতে এসে আমার নিজের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে, হয়তো বা প্র্যাকটিসও খুব বেশি হয়নি। তো এর জন্যই আমার আসলে কমেন্ট্রিটা শুরু করা ছিল। 2 জুন আসলে স্বপ্নের মতো একটা দিন ছিল আমার কাছে। আমি কখনো আসলে স্বপ্নর মতো না, বলবো না, স্বপ্নেও কখনো চিন্তা করিনি যে আমি স্টার স্পোর্টসে করবো। আর স্টার স্পোর্টস বললাম না যে কখনো চিন্তাও করিনি যে স্টার স্পোর্টসে করবো। একটা মানুষের টার্গেট থাকে, সেই টার্গেটটা আমার কখনোই ছিল না কমেন্ট্রি নিয়ে। তো হঠাৎ করে আসলে আমার কাছে এই যখন ওয়ার্ল্ড কাপটা শুরু হয়, ওই সময়টা শুরুর দিকটা আমি আমেরিকায় ছিলাম। তো ওখানে আমি একদিন হাবিল বাসার সুমন ভাইয়ের সাথে কথা হলো। বাসার ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে বাসার ভাই যেহেতু স্টার স্পোর্টসে করেন, এর আগেও করেছেন আসলে, তিনি বলছিলেন যে ওরা একটা মেয়ে কমেন্টেটর চাচ্ছে। তো আমি তো তোমার নাম বলেছি, কারণ বাংলাদেশে তুমি একমাত্র করছো। তাহলে ঠিক আছে ভাই, আমি দেশে আসি, কথা হবে। তো দেশে আসার পরে আবার জিটিভিতে বাসার ভাইয়ের সাথে আবার দেখা হলো। বাসার ভাই পরের দিনে ফ্লাইটে চলে যাচ্ছিলেন ইন্ডিয়ায়। তো আমাকে তখন বলছিল যে আমি গিয়ে তোমার সম্পর্কে কথা বলবো, যেহেতু আমিও চলে আসবো, আমি হয়তো বাংলাদেশের বাকি ম্যাচগুলো করতে পারবো না। এবং স্টার স্পোর্টস চাইছিলেন যে বাংলাদেশের একজন কমেন্টেটর থাকুক, অ্যাটলিস্ট বাংলাদেশের খেলাগুলোতে, অন্যান্য খেলাতে না থাকলেও বাংলাদেশের খেলাতে তারা চাইছিলেন। তো বাসার ভাই যাবার পরে ওনার বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা করেই আসার কথা ছিল। কোনো একটা সিলেকশনের কাজে ওনাকে আসলে কামব্যাক করতে হয়েছে, এবং সেই সুযোগটাই আসলে আমি সুযোগ পেয়েছি। কারণ হচ্ছে বাসার ভাই যদি কামব্যাক না করে, মানে বাংলাদেশে ব্যাক না করে যদি থেকে যেতেন, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা করতেন, সেই ক্ষেত্রে হয়তো আমি সুযোগ পেতাম না। তো আমি জাস্ট 2 তারিখের আগে, মানে 2 দিন আগে কল পাওয়ার পর যখন আসলে বাসার ভাই বলেছেন যে উনি ব্যাক করবেন, তো আমাকে জিজ্ঞেস করা হলো যে এরকম আপনি কোথায় কমেন্ট্রি করেছেন। আমি বললাম যে আমি এরকম এই কমেন্ট্রিগুলো করেছি। তো আমাকে জাস্ট একটা ছোট্ট ক্লিপ পাঠানো হলো, ওদের অনেক আগের, প্রায় 5-6 বছর আগের একটা ভিডিও ক্লিপ, ইন্ডিয়া টিমের একটা খেলা। আমাকে বললো যে এটা জাস্ট ওদের একটা প্রসিডিউর আছে যে একটা যেই হোক না কেন একটা অডিশন লাগেই আর কি, কারণ সবাই যে ভালো প্লেয়ার হলে বা ন্যাশনাল টিমের প্লেয়ার হলেই কথা বলতে পারে সেটাও তো না। তো এর জন্য আমাকে বললো এটা আপনি একটু হোয়াটসঅ্যাপে একটু রেকর্ডিং করে পাঠিয়ে দিন। তো আমি পাঠিয়ে দিলাম। প্রায় এটা ছিল, ওরা আমাকে ভিডিওটা পাঠালো রাত 12:30টায়, আমি ওদের 1টার দিকে পাঠিয়ে দিলাম।
তো পরের দিন সকালে উঠে আমি দেখলাম যে আমার হোয়াটসঅ্যাপে আর মেইলে আমার ফ্লাইটের টিকিট বললো যে আজকে বিকেলে আপনার ফ্লাইট। মানে পরের দিন সকালে উঠেই আমার ফ্লাইট। ইভেন আমি ওইটুকু সময় আমি ঘুম থেকে উঠে দেখলাম যে পরের দিন আমার ফ্লাইট আর সব কিছু। আর সবথেকে ভালো ব্যাপার যে ভিসা যেহেতু আমার করাই ছিল, তো এটা নিয়ে আর ঝামেলা হয়নি। খুব তাড়াতাড়ি গুছিয়ে আমি চলে গেলাম, বিকেলের ফ্লাইট ধরলাম। কোনো কিছু আসলে বুঝিনি, সবথেকে বড় কথা বললাম যে কোনো কিছু বুঝিনি। যেদিন গেলাম প্রথম ম্যাচটা করার কথা ছিল, ফ্লাইট ডিলে ছিল, মুম্বাইতে ফ্লাইট না নেমে আহমেদাবাদে চলে গেছে, সেখান থেকে আরেকটা ফ্লাইট ধরে মুম্বাইয়ে এসে আমি প্রথম হাফ খেলাও ধরতে পারিনি। যেটা হয়েছে যে আমার প্রথম দিন কাজে গিয়ে আমি প্রথম শো ধরলাম, মিড ব্রেকে যে শোটা, তারপর কমেন্ট্রি করলাম, তারপর পোস্ট ম্যাচ শো করলাম, তারপর আরেকটা এক্সট্রা এক্সপার্ট শো হয় সেটা করলাম। করে আমি দেখা গেল যে রুমে যেতে যেতে রাত 2টো বেজে গেছে। পরের দিন সকালে আবার ম্যাচ। তো প্রথম দিনের আমার কাজে ওরা এত বেশি হ্যাপি যে নর্মালি একজন কেউ নতুন কাজ করতে গেলে তো ওরা মানে নতুন একটা গেস্ট যখন আপনি মানে কখনোই কাজ করেনি আপনার এখানে, আপনি কোথাও দিতে বা কমেন্ট্রি বক্সে বসাতে পারেন, শোতে বসানোর জন্য কিন্তু একটু সাহস দরকার। সো আমার প্রথম শো দেখে ওরা এত বেশি ইমপ্রেস হয়ে গেছে যে ওই দিনই আমাকে 3টা শো করতে হলো। এবং পরের দিন আমাকে বললো যে সাথীরা মানে আপনি যদি পারেন আমরা আপনাকে চাইছি, মানে আমার সাথে ওদের কন্ট্রাক্ট ছিল প্রথমে 3টা ম্যাচ আমি করে আসবো। তো তারপরে ওরা আরেকটা ম্যাচ আমাকে বাড়িয়ে দিল যে আপনি এই ম্যাচটাও করে যান, আপনার কাজ আমাদের ভালো লেগেছে, আপনি এটাও করে যান। তো সেটা করলাম। ওয়ার্ল্ড কাপটা করে আসার পরে নর্মালি স্টারের সাথে আমার কথা যেটা ছিল যে শুধু বাংলাদেশের আর ইন্ডিয়ার খেলা যখন হবে বা আইপিএল বা ওয়ার্ল্ড কাপগুলোতে যখন বাংলাদেশ থাকবে তখন করার কথা ছিল। বাট তারপর থেকে যেটা আমার জন্য হয়েছে যে এরপর থেকে মানে ইন্ডিয়ার খেলাগুলো আমি রেগুলার কমেন্ট্রি করা শুরু করলাম। মানে প্রত্যেকটা সিরিজে আমি ইন্ডিয়ার সাথে যেই দেশেরই খেলা হোক না কেন প্রত্যেকটা সিরিজে ইন্ডিয়ার আমি আসলে রেগুলার কমেন্টেটর হয়ে গেছি। সো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই খুব হেল্প করেছে। জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যদি বলি কমেন্ট্রি দিক দিয়ে সেটা অবশ্য সেখানে। আর আরও বেশি ভালো লাগার ব্যাপারগুলো যেটা হচ্ছে ধরেন ব্রায়ান লারা, ব্রেট লি এই ধরনের লিজেন্ড ওনারা ওখানে কাজ করেন। তো যেটা হয়তো বাংলাদেশে পাই না, যে আমরাও ন্যাশনাল টিমে খেলি, ধরেন সাকিবও ন্যাশনাল টিমে খেলে। সাকিবের সম্মান এবং আমাদের সম্মান আপনি যদি দেখেন যে অনেক পার্থক্য রয়েছে। কিন্তু স্টার স্পোর্টসে গিয়ে যেটা দেখেছি যে ওরা ব্রায়ান লারাকে যেভাবে মানে সম্মান করছে, আমাকেও সেম একই সম্মানটা আমি পাচ্ছি। মানে কোনোভাবেই আমার কাছে মনে হবে না যে আমি ব্রায়ান লারা থেকে কোনো অংশে কম বা ব্রেট লির থেকে কোনো অংশে কম। সো আমরা সেম হোটেলে থাকছি, সেম গাড়ি পাচ্ছি, সেম সব কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি। সো ওই জায়গাটায় গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, ক্রিকেট খেলে যদি সবথেকে বেশি পাওয়ার যেই জায়গাটা সম্মান, যেই অ্যাচিভমেন্টটা পাওয়া দরকার সেটা হয়তো ওখানে গিয়ে পেয়েছি। 2001 তো একেবারে শুরু, মানে তখন একটা মেয়ে ক্রিকেটার হতে চায় সেটাও হয়তো বা কেউ চিন্তা করে না। আমি জানি না কেন আমি যখন থেকে বুঝতে শিখেছি, ছোটোবেলা থেকে আমার একটাই ড্রিম ছিল যে আমি ক্রিকেটার হব, একটাই ড্রিম ছিল। মানে যেই আমাকে জিজ্ঞেস করতো আমি বলতাম আমি ক্রিকেটার হব। এবং আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতাম, আমার ভাই, আমার মামা, চাচাদের সাথে এই পাড়ায় ওই পাড়ায় সারাক্ষণ আমার একটাই কাজ ছিল ক্রিকেট আর স্কুল করা। এই তো 2001-এ আমি যখন বিকেএসপিতে অ্যাপ্লাই করলাম প্রথমে ক্রিকেটে, স্বাভাবিক আমার অ্যাডমিট কার্ড আসেনি। তো ওই সময় আমি আব্বুকে বললাম আব্বু চলো গিয়ে দেখি অ্যাডমিট কার্ড কেন আসেনি। বিকেএসপিতে যাওয়ার পরে যখন দেখলাম, মানে জিজ্ঞেস করলাম যে অ্যাডমিট কার্ডটা কেন আসেনি, পরীক্ষা তো আর একদিন পরে। তখন ওরা বললো আসলে আপনার মেয়ে তো, আমরাও একটু অবাক হয়েছি যে এই প্রথম একটা মেয়ের অ্যাপ্লিকেশান এসছে ক্রিকেটে, বাংলাদেশে তো এখনও কোথাও কোনো ক্রিকেট নেই, বিকেএসপিতেও নেই। সো এর জন্যই ওর অ্যাডমিট কার্ডটা যায়নি। তো আমার মন খারাপ হয়ে গেল, কি করব। আর স্বাভাবিক ছোটোবেলায় ওই সময়টা এখনও বাবা মা সবাই চায় যে মেয়েকে বা ছেলেকে হয় ক্যাডেট কলেজে দিবে বা ভালো কোনো স্কুলে দিবে। তো আমার বাবা মারও এরকম একটা প্ল্যান ছিল, হয় ভারতীয় শিরোনামসে নাহলে ক্যাডেট কলেজে দিবে। তো ওর 2 দিন পরেই ভারতীয় শিরোনামসে পরীক্ষা ছিল। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখন চলে যাই এখান থেকে তাহলে আমাকে হয় ক্যাডেট বা ভারতীয় শিরোনামসে চলে যেতে হবে, যেহেতু স্টুডেন্ট ভালো ছিলাম, চান্স ছিল। তো এবং ওখানে গেলে আমার ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যাবে, আমি সারা জীবন আর ক্রিকেট খেলতে পারবো না। তখন আমি টিচারদের বললাম যে তাহলে একটা কাজ করি, অন্য যে কোনো একটা খেলায় আমি ভর্তি হয়ে যাই, যেন যখন ক্রিকেট হবে আমি অ্যাটলিস্ট খেলাধুলার সাথে থাকতে পারছি। যখন ক্রিকেটটা শুরু হবে বাংলাদেশে আমি ক্রিকেট খেলবো। তো তখন আমাকে টিচাররা প্রথমে সাজেস্ট করলেন টেনিসের কথা। তো আমি টেনিসে সব কিছু ঠিকঠাক করলাম, টেনিসে ভর্তি হব। যখন ড্রেসের কথাটা আসলো যে শর্ট স্কার্ট পরে খেলতে হবে, তখন আমি ভাবলাম না ঠিক আছে, কারণ আমি তখন এসেছি লালমনিরহাট থেকে। আমার পক্ষে একটা মানে গ্রাম থেকে উঠে আসা মেয়ের জন্য শর্ট স্কার্ট পরে টেনিস খেলাটা খুব একটা ইজি ছিল না, সেই সাহসটা করা।
পরে আমি ভাবলাম যে না, তাহলে আমি টেনিসে ভর্তি হব না। তখন টিচাররা বললো আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখো কোন গেমটায় ভর্তি। ড্রেসের কথা চিন্তা করলাম, অ্যাথলেটিক্স, সুইমিং এগুলো আসলে সম্ভব না। পরে দেখলাম যে শুটিংয়ের ড্রেসটা ঠিক আছে, আমার সাথে যায়, যে আমি এই ড্রেসটা ক্যারি করতে পারবো। তখন আমি শুটিংয়ে ভর্তি হলাম। আর শুটিংয়ের প্রতি আমার একটু আগ্রহ ছিল না তা না, একটু আগ্রহ ছিল, কারণ শুটিংয়ে তো অনেক আগে থেকে ভালো করছিল বাংলাদেশ। সো ক্রিকেটের পরেই যদি কোনো নাম শোনা যায়, সেটা শুটিংয়ের নাম অনেক সময় শোনা যেত বাংলাদেশে ভালো করছে। তখন আমি শুটিংয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তো সবাই যেহেতু জানে যে স্কুল কলেজে যে একটা মেয়ে ক্রিকেটে অ্যাপ্লাই করেছিল, সেটাই একটা নতুন কিছু তখন, যে একটা মেয়ে ক্রিকেটে অ্যাপ্লাই করতে পারে। তো ক্রিকেটের কোচরা এসে আমাকে জিজ্ঞেস করতো তুমি ক্রিকেট খেলতে চাও? আমি বললাম হ্যাঁ। তো মতি স্যার ছিলেন তখন ওখানকার হেড কোচ। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্রিকেটে ক্রিকেট শেখাতে পারি এক শর্তে, যদি বিকেএসপিতে তো অনেক ছেলে মেয়ে, আমাদের 2টা সেকশন, ক খ মিলে প্রায় 300-র মতো ছেলে মেয়ে হবে, এতগুলো গেমস। তো বলেছে তুমি যদি ক্লাসের সবার মধ্যে ফার্স্ট হতে পারো, তাহলে আমি তোমাকে ক্রিকেট শেখাবো উইকে একদিন করে। তো এর আগে কখনোই কোনো মেয়ে আসলে ক্লাসে ফার্স্ট হয়নি, কারণ মেয়ের সংখ্যা খুবই কম, 15-20টা মেয়ে, এবং ছেলে থাকে ধরেন 200-250 ছেলে, তাদের মধ্যে একটা মেয়ে ফার্স্ট হওয়া খুবই ডিফিকাল্ট। তো আমি যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম, আমার জন্য কাজটা ইজি ছিল আর কি। এবং ওই প্রথম বিকেএসপিতে কোনো মেয়ে ক্লাসে 2 সেকশন মিলে ফার্স্ট হলো, এবং আমি সেটা ক্রিকেটের জন্যই ফার্স্ট হলাম, যে আমাকে ক্রিকেট শিখতেই হবে, ক্রিকেট প্র্যাকটিস করতেই হবে। এবং ক্লাসে ফার্স্ট হওয়ার পরে স্যার ওনার কথাটা রাখলেন, আমার জন্য আলাদা একটা ক্রিকেট টিম করে ফেললেন, সেটা অ্যাথলেটিক্স, টেনিস, সুইমিংয়ে সব মেয়েদেরকে নিয়ে, যেহেতু শুক্রবার আমাদের অফ ডে থাকে, শুক্রবার করে আমরা ক্রিকেটটা প্র্যাকটিস করতাম, এবং ক্রিকেট কোচরা সেটা প্র্যাকটিস করাতেন ওখানে আমাদের ক্রিকেট মাঠে। তো শুক্রবার করে আমরা প্র্যাকটিস করতাম। শনিবার আমাদের রিক্রিয়েশন থাকে, যে শুটিং ছাড়া আমরা হয় ফুটবল, ক্রিকেট এমনি খেলতে পারি, তো শনিবারেও আমাদের জন্য প্র্যাকটিসটা দিলেন। এরকম সপ্তাহে 2 দিন করে ক্রিকেট প্র্যাকটিসটা করতাম। করার পরে একটা ম্যাচ হলো 2002-এ, সেটা নারায়ণগঞ্জে। তখন বেশ কিছু মেয়ে ক্রিকেট খেলা শুরু করেছে, এবং তখন আমরা ফার্স্ট বিকেএসপিতে ম্যাচ খেলি। আমার এখনও মনে আছে, আমাদের যেদিন প্রথম ম্যাচটা হয়, আমার ডেটটা মনে নেই, কিন্তু মাশরাফি ওই দিন প্রথম ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। তো একই নিউজ পেপারে একদিকে মাশরাফির নিউজ, একদিকে আমার নিউজ ছিল, এবং বাংলাদেশের ফার্স্ট মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে, খেলা হয়েছে বিকেএসপিতে, একটা বড় ব্যাপার ছিল। তো তখন থেকেই আসলে বিকেএসপিতে শুরু, কিন্তু ওটা তো আসলে প্রফেশনাল সেরকম কিছু না। এবং বিকেএসপিতে আগে থেকেই কথা ছিল, যদি বাংলাদেশের মেয়েদের ক্রিকেট টিম হয় আমি ওখানে চলে যাব। তো এটা প্রায় 2006-এর দিকে আমি যখন শুনলাম যে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট শুরু হচ্ছে, একটা জেলা লিগ হবে 2007-এ, তো তখন আমি বিকেএসপি থেকে চলে আসলাম। তখন এসএসসি পরীক্ষা দিলাম, দিয়ে আমি ওখান থেকে এসে ঢাকা জেলায় জয়েন করলাম। ঢাকা জেলার হয়ে ক্রিকেট খেললাম, এবং প্রথম ন্যাশনাল টিমেই চান্স পেলাম, ভালো খেললাম, এবং প্রথম টিমেই চান্স পেলাম আর কি। 2007-এ ন্যাশনাল টিমে খেললাম, প্রথম এসএসসি ট্যুর করলাম, আমরা চ্যাম্পিয়ন হলাম। 2008-এ আমি 2007-এ ছিলাম মোস্ট জুনিয়র প্লেয়ার, আর 2008-এ গিয়ে আমি ভাইস ক্যাপ্টেন হয়ে গেলাম ন্যাশনাল টিমের। এবং বাইরের সব প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব ইন্টারভিউ আমি করতাম, যেহেতু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো ছিল। তো ন্যাশনাল টিমে অনেক প্রাপ্তি, আসলে আমি 2010-11 পর্যন্ত খুব ভালো খেলেছি। এবং আমরা ফার্স্ট 2008-এ আমরা ফার্স্ট 3 জন, আমি, সালমা এবং তিথি, এশিয়া কাপ খেলে এসে ফার্স্ট স্যালারি আমরা তখন থেকে বেতন পাই, কিন্তু 3 জনকে দিয়ে শুরু করেছে। তো অনেক প্রাপ্তির পরে যেটা হয়েছে, 2011-এ আমাদের ইন্ডিয়ান কোচ আসলেন, মমতা মাভেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেললাম। তো কোয়ালিফাইনের পরেই আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে কোয়ালিফাইনের পরে আমি বিয়েটা করব। আমার এঙ্গেজমেন্ট প্রায় তার 6 মাস আগে হয়েছিল। তো কোয়ালিফাইনের পরে আমি বিয়ে করলাম 2012-এ। তো মমতা মাভেন ওই কোয়ালিফাইনের পরে ইন্ডিয়ায় গেল, এসে দেখলো আমার বিয়ে হয়ে গেছে। তখন আমাদের 26 জনের একটা ক্যাম্প চলছিল, এবং আমি তখন ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন, কারেন্ট ভাইস ক্যাপ্টেন। তো 26 জনের ক্যাম্প থেকে হঠাৎ করে উনি আসেওনি, এসছেন তার আগে আমাদের ক্যাম্পে প্র্যাকটিস এসে জাস্ট সিলেকশন করেছেন, কোনো প্র্যাকটিস না দেখা কিছু না। এবং সেই সিলেকশনে 20 জনের টিমেও আমি নেই আর কি, বাদ দিয়ে দিয়েছে। কী কারণ? রিজনটা হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে আর ক্রিকেট খেলতে পারবে না। সো ওই সময়টা আমার জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল, যে এই সময়টা ধরেন টিম সিলেকশনের আমি একটা পার্ট, সেখানে বিয়ে হওয়াটা একটা রিজন হতে পারে, কারো টিম থেকে বাদ পড়া আমার জানা ছিল না। বাংলাদেশেই শুধুমাত্র সম্ভব এটা। এবং যেখানে এখন আপনি যদি কম্পেয়ার করেন, বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি ঠিক আছে, পাকিস্তানে এখন মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পাচ্ছেন। পাকিস্তানের ক্যাপ্টেন রিসেন্টলি তিনি প্রেগনেন্ট, সামনে মা হতে চলেছেন, তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন, বোর্ডের কন্ট্রাক্টে আছেন, এবং ডেফিনেটলি মা হওয়ার পর আবার তিনি কামব্যাক করে খেলাটা শুরু করবেন। এই সুবিধাগুলো যখন
আশেপাশের দেশ পাচ্ছে, তখন বাংলাদেশে দেখা গেল যে বিয়ে হওয়ার কারণে টিম থেকে বাদ পড়ে গেছি। এবং শুধু আমি না, আমার পরে দেখলাম শুকতারার বিয়ে হয়ে গেছে, শুকতারাও টিম থেকে বাদ পড়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এটা একটা রিজন। ওই সময়টা আমার জন্য খুব খারাপ একটা সময় ছিল, মানতে তো পারিনি, ওই সময়টা মানতে পারার মতো না। কারণ ক্রিকেটটা তো আসলে এমনভাবে আমরা ক্রিকেটের সাথে জড়িত, আমরা যারা ক্রিকেট খেলি, আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। পারফরমেন্সটা পরবর্তীতে আমি যখন দেখলাম যে না ঠিক আছে, যদি এখান থেকে কামব্যাক করতে হবে, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে যেন সব কিছুতেই আমি থাকি। তো সেখান থেকে খুব ভালোভাবে আসলে আবার কামব্যাক করলাম। এবং তখন সবাই এসে, আমার আর কারো ওর সাথে গিয়ে কথা বলতে হয়নি, সবাই এসে হ্যাঁ তুমি খুব ভালো খেলছো, এই করছো এই করছো। তো ওই সময়টা খারাপ সময়ের পর খুব ভালো সময়ও আসলে এসেছিলো। কিন্তু উইদাউট এনি রিজন বিয়ে একটা টিম থেকে বাদ পড়ার কোনো কারণ হতে পারে না। যেখানে ছেলেরা বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, যাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু ওদের খেলার লাইফটা ঠিক আছে, বাট একটা মেয়ের জন্য কেন এরকম হবে? আমি কিন্তু সেটাই হয়েছে যে আমার বেবি হওয়ার পরে আবারও আমি খেলায় কামব্যাক করেছি। কোনো সিজন আমাকে বসে থাকতে হয়নি যে আমার বেবি হয়েছে আমি এই সিজনটা খেলবো না। লাকিলি যেই সময়টা আমার বেবি হবে ওই সময়টা খেলাটা, প্রিমিয়ার লিগটা হতে একটু দেরি হচ্ছিল, 4-5 মাস পিছিয়ে গেছে। এবং ওই সময়টার মধ্যে আমি ফিট হয়ে গেছি, আবার খেলেছি, আবার ভালো পারফর্ম করেছি, আবার ন্যাশনাল ক্যাম্পে গেছি বেবি হওয়ার পরে। সো সব কিছু আসলে খেলার উপরেও ডিপেন্ড করছে, আর সময়ের উপর অনেক কিছু আসলে ডিপেন্ড করে। কিছু কিছু সময় খুবই ডিফিকাল্ট হয় আপনার, যখন ধরেন আমার এখন পর্যন্ত ফার্স্ট প্রায়োরিটি খেলা। আমার যখন খেলা থাকে তখন আমি কোনো কমেন্ট্রি করি না, সেটা যেখানেই হোক না কেন, কোনো টিভি শো, কোনো কমেন্ট্রি কিচ্ছু করি না। কারণ আমার খেলার সময়টা আমি খেলবো, আমার কোনো টুর্নামেন্ট থাকলে আমি আগে সেই খেলাটা শেষ করি, এবং ফ্রি সময়ে ডেফিনেটলি আমি টিভি শো এবং কমেন্ট্রিটা করি। আর সংসার যেটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল প্রথম থেকেই আমার খেলার জন্য, আমার এই জায়গা পর্যন্ত আসার জন্য। আসলে তাদের হেল্প ছাড়া কখনোই আসতে পারতাম না, কারণ ফ্যামিলির সাপোর্টটা খুবই দরকার। প্রথমত তো বাবা মায়ের সাপোর্টটা আমি পেয়েছি বিয়ের আগে, এবং বিয়ের পরেও আমার শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ডের সাপোর্টটা পেয়েছি। এবং আমার মেয়েও আমার মনে হয় যে জন্মের পর থেকে বুঝে গেছে যে আমার মাকে কীভাবে, আমার মায়ের সাথে কীভাবে চলতে হবে, কীভাবে ম্যানেজ করে চলতে হবে। আমার খেলার সময়ও প্রত্যেকটা খেলায় ও যেত ছোটোবেলায়, তো ও ড্রেসিং রুমেই থাকতো, ও মাঠের চারপাশে ঘোরাঘুরি করে, কিন্তু ও জানে যে এই রোগটার ভেতরে যাওয়া যাবে না। আমার খেলার সময় ও জানে। আবার যখন মানে খেলা বন্ধ হয়, ফ্রি টাইম থাকে, তখন আবার ঠিকই ও ভিতরে গিয়ে খেলতেছে। আবার খেলা ও বুঝে গেছে যে এখন যে এই সময়টা মায়ের ভেতরে যাওয়া যাবে না। আবার এমনও অনেক সময় হয়েছে যে আমি ব্যাটিং করতে নামবো, আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং বাচ্চা, ও কান্নাকাটি করছে, ওকে ফিড করাতে হবে, আমি প্যাড আপ করে আছি নেক্সট ব্যাটসম্যান, তো ও কান্নাকাটি করছে, তো আমি তখন আমার ব্যাটিং অর্ডারটা পিছিয়ে নিলাম, যেহেতু আমি টিমের ক্যাপ্টেন, আমি চাইলেই করতে পেরেছি। তখন দেখা গেলো যে আমার বাচ্চাকে একটু ব্রেস্ট ফিড করায়, আমি একজন ব্যাটসম্যান আমার আগে নেমে গেল, তারপরে আমি ব্যাটিং করতে যাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছোটো স্যাক্রিফাইস করতে হয়, বাট এটা এত বড়, মানে যখন বাচ্চা খেতে চাইছে তখন নিশ্চয়ই আমার কাছে সবথেকে বড় দায়িত্ব যে আমার বাচ্চাকে আগে ফিড করানো, তারপর আমার ব্যাটিংয়ে যাওয়া। সো এই প্রায়োরিটিগুলো আমি সবসময়ই দিই, যে আমি এইটুকু বুঝি যে আসলে কোন সময় কাকে প্রায়োরিটি দিতে হবে। বিশেষ করে আপনি যখন ক্যারিয়ারের দিকেও সচেতন হবেন এবং ফ্যামিলির দিকেও সচেতন হবে, আপনার কষ্ট হবে কিন্তু মানিয়ে নিতে পারবেন। সাকিব আসলে এমন একটা মানুষ, মানে প্লেয়ার হিসেবে বলার কিছু নেই, আসলে প্লেয়ার হিসেবে পুরো ওয়ার্ল্ড জানে সাকিব কি। বন্ধু হিসেবে বলতে চাই, খুব ভালো একজন বন্ধু, খুব ভালো একজন মানুষ। হয়তোবা কতজন জানেন যে সে কত ভালো মানুষ আমি জানি না। বন্ধু হিসেবে খুবই ভালো। সে যে সাকিব আল হাসান, কখনো কিন্তু আছে না বন্ধুরা, কেউ সাকিব আল হাসান হয়েছে, কেউ আবার একেবারে কিন্তু একটা দেখা গেলো এমন একটা জায়গায় রয়েছে, অনেকে হয়তো তার সাথে কথাও বলে না। কিন্তু সাকিব এমন একটা মানুষ যে প্রত্যেকটা বন্ধুর সাথে ওর ভালো রিলেশন, প্রত্যেকটা বন্ধুকে ও চেষ্টা করে সবাইকে সমানভাবে সময় দিতে। এবং আপনি যদি কখনো ওকে কোনো কাজে বা নর্মাল সময় কখনো নক দেন, ও কখনো অ্যাভয়েড করে যায় না কোনো বন্ধুকে। এমন আছে না যে না হ্যাঁ আমি একটা ভালো জায়গায় আছি, আমারটা ঠিক আছে, আমারটা অ্যান্সার করছে, আরেকজনের অ্যান্সার করছে না, সেটা না। যখনই সময় পাবে হয়তো বা আমরা ওর বাসায় যাই, আড্ডা দেই, গল্প করি। এবং মানে ওর মাঝে কখনো দেখিনি যে সাকিব আল হাসান ভাবটা, মানে ব্যক্তি সাকিবের কাছে সেই জিনিসটা, যখন আমরা ওর সাথে থাকি, আড্ডা দেই, কথা বলে, কখনোই মনে হয় না যে মানে সাকিব আল হাসান আর কি। ও আমাদের যে বন্ধু সাকিব সেরকমই থাকে। এবং ওর কাছে শেখার আসলে অনেক কিছু আছে, মানে ওর কাছে ভালো জিনিসগুলো শেখার অনেক কিছু আছে। সবথেকে ভালো যে জিনিসটা বলি যে ও কিন্তু অনেক অনেক হেল্প করে মানুষকে, কিন্তু সবসময় যখন যাকে হেল্প করে সবাইকে বলে দেয় যে এটা যেন কাউকে না বলে, যে আমি যে হেল্প করেছি এটা যেন কাউকে না বলে।
এবং বন্ধুরা বলে না বা কেউ কাউকে বলে না, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সবাই জানি যে ও কাকে কী করছে না করছে। মানে এই জিনিসটা ওর খুবই ভালো যে ও মহৎ হয়ে থাকতে চায় সবসময়, কিন্তু আসলে সবাইকে জানাতে চায় না। সো ওর কাছে আসলে অনেক কিছু শেখার আছে, বন্ধু হিসেবে বলেন, মানুষ হিসেবে বলেন, অবশ্যই খুব ভালো একটা মানুষ। বাংলাদেশের মেয়েরা তো ভালো করছে, এশিয়া কাপ বিশেষ করে জেতার পরে আমাদের আশাটা তো আরও বেড়ে গেছে। যেটা বলি আমি সবসময় যে বাংলাদেশে খুবই ট্যালেন্টেড কিছু প্লেয়ার রয়েছে, খুবই ট্যালেন্টেড, যেটা ওয়ার্ল্ডের যে কোনো প্লেয়ার, যে কোনো দেশের প্লেয়ারদের সাথে কম্পেয়ার করা যায়। কিন্তু আমরা পিছিয়ে রয়েছি যে ধরেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া যেভাবে একটার পর একটা বড় দেশগুলোর সাথে ম্যাচ খেলে, টুর্নামেন্ট খেলে, যার কারণে ওদের গেম সেন্সটা খুবই ইমপ্রুভ করেছে। আমরা পিছিয়ে রয়েছি একই জায়গায়, এই একটা জায়গায় যে আমাদের খুব ট্যালেন্টেড অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু আমরা কিন্তু এত বড় বড় দেশগুলোর সাথে তো প্রথমত খেলছিই না, অনেকগুলো টুর্নামেন্ট খেলা তো দূরের কথা, সিরিজ খেলা তো দূরের কথা, একেবারে খেলাই হচ্ছে না। সো দ্বিপাক্ষিক সিরিজ যদি বলেন ইংল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে বা ইন্ডিয়ার সাথে আমাদের আলাদাভাবে সেরকম কিছু হয়নি। আমরা খেলছি কাদের সাথে? পাকিস্তানের সাথে বা শ্রীলঙ্কার সাথে, যারা আমাদের কাছাকাছি টিম, তারপরও কিন্তু ব্যবধানটা অনেক হয়ে গেছে। সো যত বেশি ম্যাচ খেলবে তত ভালো করবে মেয়েরা। এই জায়গাটায় যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আমার কাছে বিশ্বাস যে ছেলেদের আগে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ পাবে। সেই ক্যাপাবিলিটি বাংলাদেশের রয়েছে এবং অনেক অনেক ইয়াং ট্যালেন্টও উঠে আসছে। শুধুমাত্র যদি আরও ভালো প্র্যাকটিস দেওয়া যায়, আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় মেয়েদের ক্রিকেটটাকে, আরও প্রফেশনাল হতে হবে, তাহলে আমার মনে হয় যে খুব ভালো কিছু হবে। আনন্দের মুহূর্ত যদি বলি, যে প্রথম যখন বাংলাদেশ টিমের জার্সিটা হাতে পেয়েছি, সারা জীবন তো একটাই স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের জার্সিটা পরবো, হাতে পাবো, সেটা সবথেকে আনন্দের ছিল। বাংলাদেশের ক্যাপ, বাংলাদেশের জার্সি পাওয়া, প্রথম পাওয়ার যে আনন্দটা, সেটার সাথে কোনো কিছু আসলে কম্পেয়ার করা যাবে না। এবং সেই আনন্দটা ফ্যামিলির সবার সাথে শেয়ার করা, বাবা মার সাথে শেয়ার করা, এবং যে একটা স্বপ্ন যেটা ছোটোবেলা থেকে দেখেছি সেটা সত্যি হওয়া, এর থেকে তো বড় প্রাপ্তি আর কিছু নেই। সো সেটাই নিশ্চয়ই সব থেকে বড় আনন্দের। আরেকটা আনন্দের ব্যাপার আছে, সেটা মা হওয়া নিশ্চয়ই। আমি যখন আমার মেয়েকে প্রথম দেখেছি, সেটা আরেকটা আনন্দের ব্যাপার। সো ডিপেন্ড করে যে আনন্দের ব্যাপারগুলো কোথায় কেমন। হ্যাঁ, অবশ্যই প্লেয়ার হিসেবে বাংলাদেশের জার্সিটা হাতে পাওয়া, ক্যাপটা পরা সব থেকে বড় আনন্দের। আগামীতে একটা জায়গায় দেখতে চাই, যেন সবসময় মানুষের সম্মান পাই, কখনো যেন মাথা নিচু করতে না হয় কারো কাছে। জানি না প্রফেশনাল লাইফে কত দূর যেতে পারবো, বা আর মানে স্টার স্পোর্টস তো সর্বোচ্চ জায়গা আমার কাছে মনে হয়, এর থেকে আরও বেশি জায়গায় যাওয়ার মনে হয় জায়গা নেই যেই জায়গাগুলোতে আসলে আছি। বাট যেই জায়গাগুলোতে কাজ করছি, আমার কাছে মনে হয় যখন যেখানে কাজ করছি যেন 100% দিয়ে ভালোভাবে কাজটা করতে পারি, সেটাই আমার টার্গেট।